illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশকে এখন ত্রাসের দেশ বলা যায়, কারণ যা পরিস্থিতি আপনারা জানেন, সেখানে প্রাণের ঝুঁকি নিয়ে জেলবন্দি চিন্ময় প্রভু এবং তার মুক্তির জন্য কট্টরপন্থীদের বিরুদ্ধে একটা লড়াই সমান্তরালে চলছে। আপনারা জানেন, সন্ন্যাসীর নির্ভীক আইনজীবী রবীন্দ্র ঘোষকে সংবর্ধনা জানিয়েছে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘ। সংবর্ধনা জানিয়েছেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ। সেখানে ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং, কৌস্তুভ বাগচিরাও। সেই সংবর্ধনা জানানোর সময়কার ছবি আপনারা দেখছেন। কার্তিক মহারাজের পাশে থেকে সরব হয়েছেন, নিশ্চুপ থাকবো না, চুপচাপ সবকিছু সহ্য করব না, ঠিক এই বার্তা তিনি বারবার দিয়েছেন। প্রাণের ঝুঁকি নিয়ে বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভুর মুক্তির জন্য কট্টরপন্থীদের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে গিয়েছেন। এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব আমার সহকর্মী অনন্তর কাছে। অনন্তর সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কার্তিক মহারাজ, এই মুহূর্তে রয়েছেন চিন্ময় কৃষ্ণবাবু। কথা বলো তার সঙ্গে। অনন্ত, দেখো সকাল থেকেই কিন্তু রবীন্দ্রবাবুর বাড়িতে ভিড় জমছে। আইনজীবীরা প্রথমে এলেন, তারপরে অম্বিকা মহারাজ এলেন, তারপরে এলেন কার্তিক মহারাজ, অর্জুন সিং। তারা সবাই সাহস যোগাচ্ছেন, সবাই তাকে সম্বর্ধনা দিচ্ছেন এবং তার যে এই যে কর্মকাণ্ড, যে চিন্ময় প্রভুর হয়ে আইনি সওয়াল দেওয়া, আইনি সহায়তা করা, এই যে তার সাহসিকতার প্রশংসা করছেন, পায়ে হাত দিয়ে নমস্কার করছেন। দেখো এই মুহূর্তে রয়েছে কৌস্তভ বাগচি, হাইকোর্টের আইনজীবী, রয়েছে কার্তিক মহারাজ, রয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ যিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী, রয়েছে অর্জুন সিং প্রাক্তন সাংসদ। সবাই তারা এসছেন তার পাশে দাঁড়াতে। আমি একটু কার্তিক মহারাজকে জিজ্ঞাসা করে নিই যে এই যে অবস্থা, প্রাণ সংশয় অবস্থা চিন্ময় কৃষ্ণ প্রভুর, সাথে তাকে আইনি সহায়তা দিচ্ছেন রবীন্দ্রনাথ বাবু, অর্থাৎ রবীন্দ্রবাবু, কতটা প্রাণ সংশয় রয়েছে? আপনারা ইতিমধ্যেই ফেসবুকে মিডিয়ার মাধ্যমে জেনেছেন ৭১ জন লয়ার যারা দাঁড়িয়েছিলেন, প্রত্যেকের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে, মৃত্যু ভয় দেখানো হচ্ছে। একজন মার খেয়ে আইসিইউতে ভর্তি হয়ে রয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে উনি যে লড়াই করছেন তার জন্য ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কি করতে পারি, তার পাশে দাঁড়িয়েছি। তার পাশে ২রা জানুয়ারি আবার তিনি যাবেন চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল করতে। তার প্রাণ কতটা সংকট, যদি কিছু হয় আপনারা কি করবেন? আমরা যে এখন যেমন আন্দোলন করছি মিডিয়া বন্ধুদের সাথে করে নিয়ে, আগামী দিনে আরও আন্দোলন জোরদার হবে এবং হয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সমগ্র রাজনৈতিক দলমত নির্বিশেষে মানুষ এর ঢল নেমেছে রাস্তায়। আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি, স্বরাষ্ট্র দপ্তরকে জানিয়েছি, বাংলাদেশ হাই কমিশনারকে জানিয়েছি। আমরা অপেক্ষা করছি পৃথিবীর সবথেকে শক্তিধর রাষ্ট্র, সেই রাষ্ট্রের যখন শপথ গ্রহণ করবেন তারপরে হয়তো মানচিত্রটা অনেকটাই পাল্টে যেতে পারে। অনন্ত, রবীন্দ্রবাবুর কাছে জিজ্ঞেস করা যায় যে উনি যে প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন, চিন্ময় কৃষ্ণ প্রভুর যে প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন, সেই বিষয়টা কিভাবে দেখছেন? সেক্ষেত্রে নিরাপত্তা কতটা সুরক্ষিত হবে, কিভাবে চাইছেন, যদি ওনার থেকে সরাসরি একটু শোনা যায়। পেছনে তো একটা চক্রান্ত সুদূর। চিন্ময় কৃষ্ণ প্রভুর যে প্রাণ সংশয় দেখা দিয়েছে, কিভাবে তাকে রক্ষা করবেন, কি প্ল্যান আপনাদের? আমরা তো জানিয়েছি ইতিমধ্যে, আমাদের জানানো ছাড়া আর শুভেচ্ছা ছাড়া, ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া এই মুহূর্তে আমাদের হাতে কিছু নেই। আমরা প্রতিবাদের রাস্তায় নেমেছি, আগামী দিনে আরও প্রতিবাদে নামব এবং আমরা সেই সঙ্গে সঙ্গে ভারত সরকারকে টাইম টু টাইম আমরা জানাচ্ছি। আমি নিজে চিঠি দিয়ে জানিয়েছি, কথা বলেছি এবং তারা আন্তর্জাতিক ব্যাপার একটা আছে, পররাষ্ট্রের নীতি একটা ব্যাপার আছে। ভারতবর্ষ এখন যে জায়গায় আছে সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা অনন্ত যিনি লড়ছেন রবীন্দ্র ঘোষ, তিনি কি বলছেন তার সঙ্গে একটু কথা বলা যায়? যে পরিস্থিতি ছিল আন্তর্জাতিক, এখন পরিস্থিতি পাল্টে গেছে। এটা মনে হয় আপনি তো লড়ছেন, জীবন কতটা সংশয় রয়েছে? আমি জানি আমরা আমাদের জীবনের সংশয় আছে, কিন্তু আমরা এমন প্রতিজ্ঞাবদ্ধ, আমরা লড়ছি যখন লড়বই, আমরা এক পাও পিছনে আসবো না। আমাদের চিন্তা হলো প্রথম
চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে আমাদের রিলিজ করতে হবে। উনি যদি ওখানে বিচার না পায় তাহলে হাইকোর্টে যাব, হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্টে যাব, আমাদের এরকম প্রতিবন্ধকতা দূর করে। ভারত সরকারের কাছে কি আশা করেন? আমি আশা করি শুধু ওনারা আমাদেরকে আশীর্বাদ করবেন, কারা? সরকারের পক্ষ থেকে আশীর্বাদ করবেন। অনন্ত, ভারত তো চিরকালই সেই আশীর্বাদ, ভালোবাসা, বন্ধুতা দেখিয়ে এসেছে। সাম্প্রতিক পরিস্থিতিতে যেভাবে যেই বিদ্বেষের শিকার হতে হয়েছে সেখানকার সংখ্যালঘু মানুষজনকে, সেই জায়গায় দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি এই মুহূর্তে তার শারীরিক পরিস্থিতি নিয়ে তারা কি ভাবছেন, কি বলছেন, এবং আইনের পথে কতটা, কোন পথে আসার আলো আসতে পারে, উনি আইনজীবী হিসেবে কি মনে করেন সেটা ওনার কাছ থেকে জানতে চাইব। চিন্ময় প্রভুর আমি যা দেখে এসেছি চট্টগ্রামে জেলখানায়, ওনার তখন শারীরিক কিছুটা মানসিক দিক দিয়েও উনি বিধ্বস্ত হয়েছেন, কিন্তু উনি শারীরিকভাবে মোটামুটি আমার মনে হলো ভালো আছে। তবে উনি রান্না করে খেতে হয়, ওনাকে অনেক কষ্ট করতে হয়। উনি দেখা যাচ্ছে আর 2টা সন্ন্যাসী তো সেখানে আছে, ওই 2টা সন্ন্যাসীর জন্য মশারি দেওয়া হয়েছিল, এই মশারিগুলো চুরি করে নিয়ে গেছে জেলখানা থেকে। বলবেন কতটা সংশয় সরকারের কাছে, কেন্দ্রের কাছে কি আবেদন করবেন ওর জন্য? কেন্দ্রের কাছে আমাদের আবেদন, বাংলাদেশকে বুঝাতে হবে সনাতনী হিন্দুরা যেভাবে অত্যাচারিত হচ্ছে তাদেরকে বাঁচাতে হবে। তার জন্য যা করার আছে মোদিজিকে করা উচিত। কেন ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর সনাতনী মানুষ আজকে যে বাংলাদেশে সনাতনীদের উপরে অত্যাচার হচ্ছে, যে ওখানকার সংখ্যালঘুদের উপরে অত্যাচার করছে সরকার, গভর্নমেন্ট স্পন্সর অত্যাচার হচ্ছে, তার জন্যে মোদিজি সক্ষম আছেন, মোদিজি এটা করতে পারেন। এমন একটা ওষুধ দিতে হবে যে পাকিস্তানকে যে ঠান্ডা করতে পারে, কাশ্মীর থেকে 370 তুলে দিতে পারে, সে সবই পারে, ওনাকে করতে হবে। আমাদের ভারতবর্ষে শুধু মানুষ না, পুরো বিশ্বে সনাতনী মানুষ আজকে ওনার দিকে তাকাচ্ছে। যে ধারা দেওয়া হয়েছে সে ধারায় কি আছে চিন্ময় কৃষ্ণ? তুমি তো আইনজীবী। বেসিক্যালি ওগুলো উনি রবীন্দ্রবাবু ভালো বলতে পারবেন, ওগুলো প্রাইমা ফেসাই কোনো স্ট্যান্ডই করে না। যে এলিগেশন ওনার এগেন্স্ট লেভেল করা হয়েছে, প্রথম কথা এটা স্ট্যান্ড করে না। দ্বিতীয়ত হচ্ছে এটা বলপূর্বক, এবং আমার সাথে ওনার একটু আগে কথা হচ্ছিল, চট্টগ্রামের ওই কোর্টে যে সকল হিন্দু আইনজীবীরা রয়েছেন তারা যাতে অ্যাপিয়ার না করতে পারে তাদেরকে পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে দেওয়া হয়েছে। মানে আমাদের যেমন রাইট টু ডিফেন্স ইজ আ ফান্ডামেন্টাল রাইট, আমাদের দেশেও বাংলাদেশেও তাই। কোনো মানুষ আনরিপ্রেজেন্টেড হতে পারে না, এটা যে কোনো দেশের আইন। এই মৌলিক অধিকারটা তো খর্ব হচ্ছে, যার জন্য মানবাধিকার আইনজীবী হিসাবে রবীন্দ্রবাবুর মতন মানুষরা, আর আমি বলি উনার মতন একজন 88 বছরের মানুষ, উনি যে সাহসিকতা দেখিয়েছেন, আমাদের মতন যুব সমাজ এই জায়গা থেকে যেন তারা অনুপ্রাণিত হয়। এই ফিরহাদ হাকিমের মতন মন্তব্য, এই ধরনের মন্তব্য যারা আসছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য একটা 88 বছরের মানুষ যা পারছে আমরা তা পারছি না, লজ্জা। অনন্ত জিজ্ঞেস করো ওনাকে, কৌস্তুভকে জিজ্ঞেস করো বা রবীন্দ্রবাবুকেও জিজ্ঞেস করো যে উনি 88 বছর বয়সে এসে যে সাহসিকতা দেখাচ্ছেন, উনি পাশে অন্য কাউকে পেলেন না কেন? ভয়ে? যে গোল কোথায় গিয়ে আমরা থামবো? আমরা জয়ী না হওয়া পর্যন্ত। এলেন কেন? আমি এখানে এসেছি চিকিৎসার জন্য এসেছি, এবং আমার ওয়াইফও চিকিৎসার জন্য আসছে। দুজনেই আমরা ফিরছেন? আমি ফিরবো হয়তো 27 তারিখের দিকে। ওখানে কি কোনো বর্ডার পেরোবেন? বর্ডার পেরোলে কোনো আশঙ্কা প্রকাশ করছে? আমি তো আসার পথে কোনো সমস্যা দেখি নাই, আমাকে তো ছেড়ে দিয়েছে, সবগুলো কোনো প্রশ্নই করে নাই, ছেড়ে দিয়েছে। আর এখানে ইমিগ্রেশনে আসছি, এই যে মানে বর্ডারে, ওনারা আমাকে জিজ্ঞেস করেন আপনাকে তো চিনা মনে হয়। ওনারা বুঝে গেলেন যে আমি মানবাধিকার কর্মী, আমার নাম রবীন্দ্র ঘোষ। কি হতে পারে অ্যাকচুয়ালি যে আদালত আছে চট্টগ্রামের আদালত, চিন্ময় কৃষ্ণ প্রভুর কি হতে পারে? জজ সাহেব যে তারিখ দিয়েছে সেখানে উনি বলে দিয়েছেন একজন লয়ার, চট্টগ্রাম বারের লয়ারকে নিযুক্ত করতে হবে। ইজ দেয়ার এনি ল? এই ধরনের কোনো আইন তো নাই। আমি ঢাকা সুপ্রিম কোর্ট থেকে যেতে পারি, আর উনি কী করে ফিক্স করে দিলেন ঢাকা বাংলাদেশ চট্টগ্রামের আইনজীবী লাগবে? ভোট ঘোষণা হয়েছে, কি বলবেন? এখন ভোট ঘোষণা হয়েছে যে আপ টু দি গভর্নমেন্ট, আমি তো গভর্নমেন্টের বিষয়টা কিছু বলতে পারবো বেশ। অনন্ত খুব সংক্ষেপে ওনাকে জিজ্ঞেস করো, খুব সংক্ষেপে ওনার কাছ থেকে জিজ্ঞেস করো যে এখনো পর্যন্ত কি সিচুয়েশন, উনি কতটা আশার আলো দেখছেন, আইনি পথে কতটা বিহিত আসতে পারে উনি কি মনে করছেন, কতটা আশাবাদী, কতটা আশার আলো দেখছেন, কি সিচুয়েশন? যেহেতু ভোট ঘোষণা করার তারিখটা আপনি বলছেন হয়েছে, তারিখ ঘোষণা করেছে কিনা আমি এখনও জানি না, তবে আপনি বলেছেন ঘোষণা করা হয়েছে, সবচেয়ে ভালো। অনেক ধন্যবাদ অনন্ত তোমাকে। আমরা এই মুহূর্তে
আমার সহকর্মী অনন্তর সঙ্গে কথা বলছিলাম, বলা হলো অনন্ত মারফত আমরা কথা বললাম কার্তিক মহারাজের সঙ্গে, এবং সেখানে রবীন্দ্র ঘোষ তিনি ছিলেন অর্জুন সিং, কৌস্তুভ বাগচি। এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে যিনি লড়ছেন, আইনত যিনি লড়ছেন রবীন্দ্র ঘোষ, তার সঙ্গে আমরা সরাসরি কথা বলছিলাম। তিনি চিকিৎসার জন্য এখানে এসেছেন। অন্যদিকে ঢাকা হাইকোর্টের যে রায়, সেই রায়ে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফিরে এলো বলা যায়। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বস্তি দিতেই এই রায় বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট মামলার সঙ্গে যুক্ত আইনজীবীর ব্যাখ্যায় ইউনূসের সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়, কারণ হাসিনার পতনের পর দেশবাসীর স্বার্থে জরুরি ভিত্তিতে এই উপদেষ্টা সরকার তৈরি করতে হয়েছিল। ওই আইনজীবীদের দাবি উপদেষ্টা সরকারের মেয়াদও নির্ভর করবে মানুষের ইচ্ছার প্রতিফলনের উপর, অর্থাৎ 90 দিনের মধ্যে ভোট করানোর সাংবিধানিক বাধ্যবাধকতা যেটাকে বলা হয় সেটা রইল না ইউনূসের। ইউনূস ক্ষমতায় বসার পর 3 মাস পেরিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল ইউনূস ভোট না করিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আইন লঙ্ঘন করছেন। ইউনূসকে সেই অস্বস্তি থেকে রেহাই দিতেই এই রায় বলে মনে করা হচ্ছে। আমার সহকর্মী, আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাজা, এই মুহূর্তে কোনোভাবেই ইউনূস নির্বাচন চাইছেন না, একদিকে তিনি কনফিডেন্ট নয়, নাকি সেক্ষেত্রে তিনি অন্য কিছু পরিকল্পনা করছে? সব মিলিয়ে আভাস, ইঙ্গিত, আন্দাজ কি করা যাচ্ছে রাজা? দেখো, কালকেই গেছে বিজয় দিবস, সেখানে ইউনূস সাহেব একদম পরিষ্কার করে দিয়েছিলেন অন্তত 1 বছর আগে তিনি ভোট করাতে পারবেন না। আজকে হাইকোর্টের যে রায় বেরোলো, সেই রায়ের পর হাইকোর্টের সামনে তাদের দাঁড়িয়ে সেখানকার এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবী যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা থেকেই স্পষ্ট হচ্ছে এই রায় ইউনূসের অস্বস্তি কাটিয়ে দেবে। কেন? ইউনূসের সরকারটাকে টেকনিক্যালি তত্ত্বাবধায়ক সরকার বলা হচ্ছে না, আইনজীবীর ব্যাখ্যা, আমাদের ব্যাখ্যা নয়। যদি তত্ত্বাবধায়ক সরকার হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রভিশন আছে তোমাকে 90 দিনের মধ্যে ভোট করাতেই হবে। এই বাধ্যবাধকতাটা ইউনূস সাহেবের সামনে আর রইল না, কারণ ইউনূসের সরকারকে বলা হচ্ছে শুধুই অন্তর্বর্তী সরকার। ডক্ট্রিন অফ নেসেসিটি, মানুষের জীবন, নিরাপত্তা এবং বাংলাদেশের সার্বভৌমত্বর স্বার্থে তখন রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে একটা হটপট সরকার, উপদেষ্টা সরকার তৈরি করা হয়েছিল। উপদেষ্টা সরকারের এমন কোনো বাধ্যবাধকতা নেই যে কাল চাইলেই ফেলে দিয়ে ভোট করাতে হবে, এইটা আইনজীবী ব্যাখ্যা দিচ্ছেন। এই রায়টা যখন এলো, আপাত দৃষ্টিতে অনেকের মনে হয়েছিল যে ইউনূস বোধহয় অস্বস্তিতে পড়লো। এখন দেখা যাচ্ছে আইনজীবী হাইকোর্টের গেটে দাঁড়িয়েই ব্যাখ্যা দিচ্ছেন যে এই রায়ের সঙ্গে ইউনূস সাহেবের সরকার চালিয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই, এফেক্টেড করবে না, এইটা তিনি বলছেন যে ইউনূসের সরকার এফেক্টেড হবে না। তার কারণ ওই যে বললাম, যে মুহূর্তে দুটো সরকারের টেকনিক্যাল সংজ্ঞা বদলে যাবে। যদি এটা তত্ত্বাবধায়ক সরকার হতো তাহলে বুঝতে পেরেছি, অর্থাৎ ইউনূসকে সেই অস্বস্তি থেকে খানিক রেহাই দিতেই এরকম এহেন রায় বলে অভিজ্ঞ মনে করছে। অনেক ধন্যবাদ রাজা।